পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টার চলছিল আমাদের। দুটো ক্লাস হয়েছে পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টারের, এবং সেই দুটো ক্লাসে আমরা যে যা কিছু পড়েছি তার উপরে আমি দুটো কোশ্চেন দিয়েছি। আগে এই দুটো কোশ্চেন সলভ করব, ঠিক আছে? তারপরে বাকি হচ্ছে তেজস্ক্রিয়তা যে পার্ট আছে সেটাতে যাবো আস্তে আস্তে, ঠিক আছে? তো প্রথমে এখানে যে কোশ্চেন আছে, দেখ কোশ্চেনটা একটু ভালো করে পড়। বলছে অক্সিজেন অক্সিজেন হচ্ছে অক্সিজেন 16 এর পারমাণবিক ভর নির্ণয় করো। পারমাণবিক ভর একক কি আসবে? এমইউ এককে। গ্রাম পারমাণবিক ভর বললে গ্রাম এককে আসবে। আমরা তো কেমিস্ট্রিতে, হ্যাঁ কেমিস্ট্রিতে এমনি কোশ্চেন করার সময় এটাকে কি করে 16 এমইউ লিখে দেবো, কিন্তু এখানে বাইন্ডিং এনার্জি দিয়ে বার করতে হবে, ঠিক আছে? অক্সিজেন 16 এর পারমাণবিক ভর নির্ণয় করো। দেওয়া আছে এমপি মানে কি, মাস অফ প্রোটন। প্রোটনের ভর দেওয়া আছে 1.007 ইউ, নিউটনের ভর দেওয়া আছে 1.008 ইউ, এবং অক্সিজেন 16 নিউক্লিয়াসের বন্ধন শক্তি দেওয়া আছে এত, এবং এটা 1 ইউ সমান 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে কি 1 এমইউ ভরের সমতুল্য শক্তি এটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন আমি মুছে দিচ্ছি, খাতায় লিখে রেখেছি, আমি দেখে নেবো পরে। ফার্স্ট কোশ্চেন সলভ করছি, ঠিক আছে? দেখ, প্রথমে বল আমরা বন্ধন শক্তি মানে কি বুঝি। বন্ধন শক্তি মানে বুঝি যে বাইন্ডিং এনার্জি সমান ভর ত্রুটির সমতুল্য শক্তি, হ্যাঁ কিনা? আমরা এটা পড়েছি। বন্ধন শক্তি মানে ভর ত্রুটির সমতুল্য শক্তি, মানে ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার এটা আমরা পড়েছি। তো বন্ধন শক্তি হচ্ছে কি, ভর ত্রুটির সমতুল্য শক্তি। তবে ঠিক আছে, প্রথমে আমি ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার লিখলাম, ঠিক আছে? ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। আচ্ছা, এবারে বল ভর ত্রুটি যদি এমইউ এককে আসে, তাহলে আমি কি লিখতে পারি? দেখ, আমি যদি বলি ভর ত্রুটি এসছে আমার 2 এমইউ, তাহলে বন্ধন শক্তি কত হবে? 2 এমইউ ইন্টু 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। কেন কি 1 এমইউর সমতুল্য শক্তি কত? 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। যদি কোথাও ভর ত্রুটি 2 এমইউ আসে, তাহলে বন্ধন শক্তি কত হবে? 2 গুণ 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? তো এখানে আমি লিখবো কি, যে বাইন্ডিং এনার্জি যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 465.6 মেগা ইলেকট্রন ভোল্ট সমান ভর ত্রুটি কিন্তু এমই এককেই অ্যান্সার আসবে, ঠিক আছে? ভর ত্রুটি গুণ ভর ত্রুটি যত এমইউতে আসবে তার সঙ্গে 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট গুণ হয়ে যাবে, কিনা? আমরা আগের দিন করেছি। ভর ত্রুটির সমতুল্য শক্তি হচ্ছে বন্ধন শক্তি, তবে ভর ত্রুটি এখানে এমইউ এককেই আসবে, ঠিক আছে? তাহলে ভর ত্রুটি কত আসছে একবার? মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট যাচ্ছে এখান থেকে, তো ডেল্টা এম যেটা ভর ত্রুটি হয়ে যাবে কত? 465.6 ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই 931.2, 931.2। এটা যদি ক্যালকুলেট করিস, দশমিক তুলে দে, দশমিক তুলে দিয়ে দেখবি এটা হচ্ছে কি, এটা ডবল করা আছে, দেখ, মানে 6 2 12, ঠিক আছে? 5 2 10 11, মানে নিচে হাফ আসবে। হ্যাঁ, ঠিক আছে, আমি এরকম করেই ক্যালকুলেশনে দিয়েছি। এটা তাহলে কত হচ্ছে না, 0.5 এমইউ। ভর ত্রুটি যেটা আসছে সেটা কত আসছে? 0.5 এমইউ। এবারে বল ভর ত্রুটি আমরা কি করে বার করেছিলাম? ভর ত্রুটি আমরা বার করেছিলাম কি, যে ডেল্টা এম যেটা ছিল সেটা কি ছিল? প্রোটন এবং নিউট্রনের মোট ভর, মাইনাস নিউক্লিয়াসের ভর, কি না? প্রোটন এবং নিউট্রনের মোট ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। এখানে কি হবে? প্রোটন এবং নিউট্রনের মোট ভর কি করে করব? প্রোটনের ভর কত করব না, একটা প্রোটনের ভর কত? 1.007 একটা প্রোটনের ভর। অক্সিজেনের নিউক্লিয়াসে কটা প্রোটন আছে? 8টা, কি না? অক্সিজেনের নিউক্লিয়াসে কটা প্রোটন আছে? 8টা। প্লাস প্লাস নিউট্রনের ভর, একটা নিউট্রনের ভর কত? 1.008।
অক্সিজেনের নিউক্লিয়াসে নিউটন কটা আছে? 16 - 8, মানে 8টা। ঠিক, তাহলে এটা হলো কি প্রোটন এবং নিউটনের মোট ভর। প্রোটন এবং নিউটনের মোট ভর থেকে আমি কি করব? অক্সিজেন নিউক্লিয়াসের ভর বাদ দেব। ঠিক আছে, অক্সিজেন নিউক্লিয়াসের ভর মানেই কিন্তু পারমাণবিক ভর। কেন? এমইউ এককে ইলেকট্রনের ভর কি হয়? প্রায় জিরো। অ্যাকচুয়ালি একটা প্রোটনের ভর প্রায় 1836 গুণ একটা ইলেকট্রনের ভর। তো ইলেকট্রনের ভরকে আমরা নেগলেক্ট করতে পারি। ঠিক আছে, তো এম মানে কি? নিউক্লিয়াসের ভর। ঠিক আছে, মানে নিউক্লিয়াস তৈরি হওয়ার পরেই, মানে পারমাণবিক ভর। কেন কি? ইলেকট্রনের ভর নগণ্য। এটা সমান কত আসছে? 0.5। 0.5। ঠিক আছে, 0.5। তো এবারে ক্যালকুলেশন করবো, এটা কর, গুণ কর সবাই, গুণ করে বল কত হচ্ছে এটা। 8, 8 7 56। ঠিক আছে, একটা শূন্য হবে, 8.056। তারপরে কত হবে? প্লাস, এটা হবে কত? 8 8 64, জিরো, এটা হবে কত? 8.064। ওদিকে আমি এম নিয়ে চলে গেলাম, এদিকে হচ্ছে কত? -0.5। তাহলে এম এর ক্যালকুলেশনে চলে আসবে কি? এম এর ক্যালকুলেশনে চলে আসবে, এটাকে যোগ করছি, কত হবে? 6 4 10, 6 4 10, 1, 6 5 11, 12, 12, 1 থাকছে। আচ্ছা, এখানে 1 হয়ে যাবে তাহলে। ঠিক আছে, পয়েন্ট আগে কত হচ্ছে? 16 এটা। ঠিক আছে, তো এম এম সমান হচ্ছে, এম সমান লিখছি কত? 16.120 মাইনাস কত হবে? 0.5। তাহলে কত হয়ে যাবে এটা? এটা হচ্ছে কত? 0.2। এখান থেকে 1 নিলে কত হচ্ছে? 11, 11 থেকে 5 গেলে 6, এখানে পয়েন্ট হলো, এখানে 5, এখানে হচ্ছে 1। 15.620 এএমইউ। 15.620 এএমইউ হবে কি? অক্সিজেনের পারমাণবিক ভর, মানে নিউক্লিয়াসের ভর। কোশ্চেনটা একটু এখানে কি বলতো, মানে উল্টো কোশ্চেন জিজ্ঞেস করে নিয়েছে। যেটা আগে ছিল কি, যে নিউক্লিয়াসের ভর দেওয়া থাকতো, প্রোটনের ভর দেওয়া থাকতো, নিউটনের ভর দেওয়া থাকতো, বন্ধন শক্তি জিজ্ঞেস করতো। আজকের কি দেওয়া আছে? বন্ধন শক্তি দেওয়া আছে, প্রোটনের ভর দেওয়া আছে, নিউটনের ভর দেওয়া আছে, এক এমইউ ভরের সমতুল্য শক্তিও দেওয়া আছে। জিজ্ঞেস করছে কি? পারমাণবিক ভর, মানে এই ক্যাপিটাল এম জিজ্ঞেস করছে, যেটা আমরা ভর ত্রুটি করার সময় প্রোটনের ভর, নিউটনের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর করতাম। আজকে সেই এমটা জিজ্ঞেস করছে। আগে যে কোশ্চেন ছিল সেখানে কি ছিল? এই এম দেওয়া থাকতো, আমরা ভর ত্রুটি বার করতাম। ভর ত্রুটি যেটা বেরোতো সেটা এন এককে আসতো, তার সঙ্গে আমরা 931 গুণ করলে কি আসতো? বন্ধন শক্তি চলে আসতো, নাকি না? ঠিক আছে, সময় দিচ্ছি, সবাই খাতায় লেখ। কারোর বুঝতে অসুবিধা থাকলে বলবি, পরে কোশ্চেনটা কি আছে। কারোর বুঝতে অসুবিধা থাকলে বলবি। বল, একটা প্রোটন বা নিউটনের ব্যাসার্ধ কত ছিল? মনে আছে? একটা প্রোটন বা নিউটনের ব্যাসার্ধ কত ছিল? আর স্মল আর যেটা ছিল 1.2 ফার্মি, 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার। প্রোটন বা নিউট্রনের ব্যাসার্ধ, প্রোটন বা নিউট্রনের ব্যাসার্ধ ছিল এটা, আগের ক্লাসে বলেছিলাম। আর প্রোটন বা নিউটনের ভর কত ছিল? 1 এমইউ। 1 এমইউ মানে কত? 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। পরের কোশ্চেন নেব, ঠিক আছে? কপি হয়ে গেলে সবাই বলবি। উপরের কোশ্চেন আশা করি সবার কপি হয়ে গেছে। ঠিক আছে,
আর একটা কোশ্চেন ছিল একটু স্থির তড়িতের সঙ্গে লিংক করে আমি কোশ্চেন দিয়েছি। কোশ্চেনটা ছিল যে এই কোশ্চেন ছিল এক্স 3264, ঠিক আছে, এরূপ এরূপ দুটি নিউক্লিয়াস, ঠিক আছে, এরূপ দুটি নিউক্লিয়াসকে এরূপ দুটি নিউক্লিয়াসকে পরস্পরের সংস্পর্শে রাখলে সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি কত হবে? তড়িৎ স্থিতিশক্তি কত হবে, ঠিক আছে। এখন কোশ্চেন দেখে মনে হচ্ছে চলছে নিউক্লিয়াস চ্যাপ্টার, অথচ জিজ্ঞেস করছে তড়িৎ স্থিতিশক্তি, ঠিক না? তো দেখ কোশ্চেন অ্যাপ্রোচ কিরকম হবে। অ্যাপ্রোচ হবে যে আগে বল যে এক্স 3264 এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আধান কত। নিউক্লিয়াস কিন্তু নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন। নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। তো হচ্ছে কি যে আমি এরকম করে ছবি আঁকছি, এটা হলো একটা নিউক্লিয়াস আর এটা হলো আর একটা নিউক্লিয়াস, ঠিক আছে, দুটো নিউক্লিয়াস সেম সাইজের হবে, ছোট বড় হয়ে গেছে একটু, ঠিক আছে, সেম সাইজের হবে দুটো নিউক্লিয়াস, কারণ কি দুটোই তো সেম নিউক্লিয়াস না, সেম সাইজের হবে দুটো নিউক্লিয়াস। বেশ, দুটো নিউক্লিয়াস, হ্যাঁ, বল দুটো নিউক্লিয়াসের আমি যদি বলি যে আধান কত কত করে হবে, দুটো নিউক্লিয়াসের আধান কত হবে। একটার আধান হবে যতগুলো প্রোটন আছে ততই, একটা নিউক্লিয়াসের আধান কত, প্লাস জেডি। যদি এক্স জেড এ হয় তার মানে ওর নিউক্লিয়াসের আধান হবে কত না, নিউক্লিয়াসে প্রোটন আছে কত, জেড সংখ্যক। একটা প্রোটনের আধানকে আমরা প্লাস ই বলি আর একটা ইলেকট্রন আধানকে আমরা মাইনাস ই বলি। তো প্রোটনের আধান হবে কত না, প্লাস জেড ই। জেড মানে হচ্ছে প্রোটন বলছে, নিউক্লিয়াসের জেড হচ্ছে কি প্রোটন সংখ্যা, আর একটা ইলেকট্রনের আধান হচ্ছে ই মাইনাস ই, প্রোটনের প্লাস ই। তাহলে এটা কত হবে, এটাতে আধান থাকবে কত মানে 32 প্লাস 32 ই, এটাতেও আধান থাকবে কত, প্লাস 32 ই, হ্যাঁ কিনা। দুটো আধান পেয়ে গেছি, নিউক্লিয়াসের দুটো আধান, মানে দুটো নিউক্লিয়াসের আমরা আধান পেয়ে গেছি। যদি দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস দিত করতে পারতিস, যদি দুটো আলাদা আলাদা ধরো বলতো কার্বন আর হচ্ছে অক্সিজেন, তাহলে একজনের কত হতো +6e আর একজনের কত হতো +8e, কার্বন আর অক্সিজেন। বেশ, এবারে মনে করে দেখ যে দুটো আধান Q1 Q2 তাদের মধ্যে গ্যাপ যদি ই মানে আর হয়, তাহলে তড়িৎ স্থিতিশক্তি কত হতো, পোটেনশিয়াল এনার্জি কত হতো, 1/4πε0, একটার আধান আর একটার আধান ডিভাইডেড বাই আর, তড়িৎ স্থিতিশক্তি, নাকি না। তবে সাইন নিয়ে কিন্তু হয়, ঠিক আছে। আচ্ছা, 1/4πε0 এর ভ্যালু কত ছিল, 9 × 10⁹ মনে পড়ে। তো এখানে আমি তো দুটো আধান পেয়েছি, তাহলে স্থিতিশক্তি কত হবে, তাহলে কি লিখবো, সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি কি হবে, সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি সমান 1/4πε0। একজনের আধান হচ্ছে কত 32e, আবার একজনের আধান হচ্ছে কত 32e, ডিভাইডেড বাই দূরত্বটা কত হবে। দেখ নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত হবে আর, নাকি না। দুটোই তো সেম নিউক্লিয়াস, একটার ব্যাসার্ধ যদি আর হয় অপরটারও আর, তাহলে তাদের কেন্দ্রের সংযোজক কেন্দ্র দূরত্ব কত হবে 2r। তবে এই আর কত হবে কি করে পাবো, কাল মানে আগের দিন আমি একটা ফর্মুলা বলেছিলাম, নিউক্লিয়াসের ব্যাসার্ধ সমান a⁻⁴ ইন্টু r0। মনে পড়ছে কি, নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে কি ভর সংখ্যা ⁻⁴ ইন্টু একটা প্রোটন বা নিউট্রনের ব্যাসার্ধ। তার মানে কি আসবে এখানে, এখানে আসবে
ভর সংখ্যা কত আছে জানো? 64। 64 টু দি পাওয়ার 1/3 ইন্টু আর নট। আর নট হচ্ছে কি প্রোটন বা নিউটনের ব্যাসার্ধ। প্রোটন বা নিউটনের ব্যাসার্ধ কত হয়? 1.2 ফার্মি। ফার্মি মানে 10 টু দি পাওয়ার -15 মিটার। ঠিকঠাক আছে বল? ক্লিয়ার? বাস মান বসিয়ে দেবো এখানে। কত হবে? 1/4 মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এসআই পদ্ধতিতে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, 32 স্কোয়ার মানে 32 ইন্টু 32 গুণ ই স্কোয়ার। ই মানে কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর কত এসছে? আচ্ছা এটা বল, 64 এর কিউব রুট মানে কত হবে? 4 ইন্টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -15 মিটার। তো বসিয়ে দে এখানে 4 ইন্টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -15। সব আমি এসআইতে করেছি, তাহলে একক কিসে আসবে? জুলে। স্থিতি শক্তি, শক্তির একক কি হবে? জুল। সব এসআইতে করেছি। একদম ক্লিয়ার? দেখ কোনো কিছু অসুবিধা আছে কিনা। এই কোশ্চেন যথেষ্ট টাফ বলা যেতে পারে, কেন কি অনেকে ভাবতে পারবে না, না কিন্তু অ্যাকচুয়ালি যদি বুঝে যায় তাহলে সহজ। ঠিক আছে। দুটো জিনিস কাজে লাগছে, তড়িৎ স্থিতিশক্তির ফর্মুলা, আর কি কাজে লাগছে? যে নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব। নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব মানে কি? নিউক্লিয়াসের ব্যাসার্ধ, দুটো নিউক্লিয়াসের ব্যাসার্ধ সেম হচ্ছে এখানে। ঠিক আছে। তো 2r হবে। যদি আলাদা আলাদা নিউক্লিয়াস হতো তাহলে এর ব্যাসার্ধ প্লাস এর ব্যাসার্ধ। যদি এটা হচ্ছে 64 আর একটা ধরো দেওয়া থাকতো কত? 216, তাহলে কি হতো? একটার ব্যাসার্ধ হতো 64 এর কিউব রুট করে, আর একটার ব্যাসার্ধ হতো কত? 216 এর কিউব রুট করে। আমি 64 এই কারণে দিয়েছি যাতে কিউব রুট করলে চলে যায়। ঠিক আছে। মানে এখানে কার্বন যদি দেয় তখন কত হবে? 12 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে। তখন একটা ক্যালকুলেশনের জটিলতা আসবে। এখানে ক্যালকুলেশন করা যেতে পারে ইজিলি। দেখ করা যেতে পারে কিরকম? 4 2 8 কে একসঙ্গে নিলাম, 8 4 32 হবে। ঠিক আছে। আরো কেটে যাবে, এই তো কেটে গেছে দেখ। এই যে দশমিক তুলে দিলাম ওপরে। ঠিক আছে। দশমিক তুলে দিলে কি হবে? এখানে 10 হয়ে যাবে ক্যালকুলেশন। 4 3 12, আর এই যে দেখ 3 3 9 হয়ে গেছে পুরো ক্যালকুলেশন। আর তো সবই পাওয়ার। তো কত হয়ে যাবে এখানে? হয়ে যাবে, এটা হয়ে যাবে কত না? 3 32। 3 আর 32 গুণ করছি, তাহলে কত হবে? 6 9। ঠিক আছে। 96 হচ্ছে। 3 আর 32 গুণ করলাম, 96 হচ্ছে। আর ওদিকে যাবে কত না? এটা হচ্ছে কত? 1.6 1.6। ঠিক আছে। 1.6 মানে 16/16। ঠিক আছে। 16 গুণ 16, 1.6 এর স্কোয়ার মানে আমি কি লিখলাম? 16 গুণ 16, দশমিক তুলে নিচে লিখলাম 100। ঠিক আছে। আর এখানে পাওয়ার কি কি হবে? দেখ পাওয়ার হয়ে যাবে 10 টু দি পাওয়ার -19 এর স্কোয়ার মানে -38। ঠিক আছে। -38। এই যে একটা +10 ছিল, গুণ 10 ছিল, তার মানে কি হবে? +1। এই যে -15 ছিল 10 টু দি পাওয়ার, এটা উপরে উঠলে কি হবে? +16। ঠিক আছে। তো ওভারঅল করলে কত হচ্ছে এখানে? করলে হবে 96 গুণ 16 16 গুণ করে দেখবি কত হচ্ছে? 16 16 গুণ করার পরে এটা পুরো আসবে, আর পাওয়ারে যাবে 10 টু দি পাওয়ার। 10 টু দি পাওয়ার এটা কত হচ্ছে? এদিকে এটা হচ্ছে কত? 10 10 স্কোয়ার, এর উপরে উঠলে -2 মানে 10 টু দি পাওয়ার -40। -40 প্লাস 17, -40 প্লাস 17 মানে কি হবে? -40 প্লাস 17, তার মানে কি হবে? -23। 23 হচ্ছে। হ্যাঁ 23 হচ্ছে। ঠিক আছে। -40, এই যে দেখ 10 টু দি পাওয়ার -38, আর এটা উপরে উঠলে -2 হয়ে যাবে। -40 প্লাস 17 কত হচ্ছে? -23। ঠিক আছে। বেশ, এটা হচ্ছে কি জুল উত্তর চলে আসছে। ক্যালকুলেশন ইজি করার জন্য করেছি আমরা এরকম। ঠিক। এবার আমাকে একটা বই দিবি, দেখি এখান থেকে একটা বই আছে বই সবার কাছে?
এবারে কিছু জিনিস আমরা বই থেকে একটু পড়বো, ঠিক আছে? মানে এত কিছু লেখা যাবে না অতগুলো। আলফা রশ্মি, বিটা রশ্মি ধর্ম, এক্স রশ্মি ধর্ম আমি বলেছিলাম যদিও বাড়িতে পড়তে, বাট আমি একটু পড়ে দিচ্ছি যাতে সবার একটু সুবিধা হয়, ঠিক আছে? সবার লেখা হয়ে গেলে বলবি, হ্যাঁ? দুটো কোশ্চেন করা হলো, ডাউট নেই, অসুবিধা নেই, ঠিক আছে? ক্যালকুলেশন ওই স্থিতি শক্তির ফর্মুলা, এবং এখান থেকে হচ্ছে কি ওই যে যে নিউক্লিয়াসের ব্যাসার্ধের ফর্মুলা আমরা ইউজ করেছি। হুম। এবারে যে পার্ট আমরা শুরু করব সেটা হচ্ছে কি না, তেজস্ক্রিয়তা কিভাবে আবিষ্কার হয়েছে, কিছু গল্প সেরকম আমরা বলবো। দেন তেজস্ক্রিয়তার যে তেজস্ক্রিয় রশ্মি যেগুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখব কি কি আছে। বই খুলবি, ছায়া প্রকাশনী বইয়ের পেজ নাম্বার 346, নতুন বই, ছায়া প্রকাশনী বই, পেজ নাম্বার 346, পেজ নাম্বার 346। সবাই হচ্ছে বই খুলবে। হ্যাঁ, পেজ নাম্বার 346। পেন চাই একটা, পেন আছে কারো এক্সট্রা? চল দেখি, 346 পেজ খোল। প্রথমেই আছে দেখ, তেজস্ক্রিয়তার আবিষ্কার, ঠিক আছে? অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তা আহ, এটা শুরু হয়েছিল কি রকম ভাবে, একটা পাহাড় ছিল যেখানে ভূতত্ত্ববিদ বলে না যারা হচ্ছে পৃথিবীতে ঘুরে বিভিন্ন জায়গায় দেখে, তো দেখছিল একটা পাহাড়ে যেতে সেখানে সবার শরীর খারাপ হচ্ছিল, মানে ভমিটিং, তারপরে হচ্ছে নাক দিয়ে রক্ত বেরিয়ে যাওয়া, এরকম টাইপের কিছু হচ্ছিল। তো ওখানে অনেক রকম বলা হয়েছিল, প্রথমে যখন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তখন তো লোকে অনেক কিছু অ্যাজাম্পশন করে, বাট পরবর্তীকালে নাম শুনেছিস যে পিয়ের কুরি এবং মাদাম কুরি, ঠিক আছে? হাজব্যান্ড ওয়াইফ দুজনেই, পিয়ের কুরি এবং মাদাম কুরি এই তেজস্ক্রিয়তা উপরে মানে প্রচুর মানে বলা যেতে পারে যে সাহসিকতা দেখিয়েছে। ওখান থেকে নিয়ে এসে তাদেরকে মানে এক্সপেরিমেন্ট করে কি কি প্রপার্টি হয় সেগুলো সব মানে দেখিয়েছে। তো পরবর্তীকালে মারাও যায় যেহেতু তেজস্ক্রিয়তা ক্ষতিকারক অনেক। এখনো পর্যন্ত যদি তোরা জানিস চেরনোবিল যেটা, যেখানে ওখানে কিন্তু যে যদি যাওয়া যায় কাছাকাছি তাহলে কিন্তু শরীর খারাপ হবে, বেশি নয়, 1-2 মিনিট থাকলেই হয়ে যাবে, ঠিক আছে, শুরু শরীর খারাপ। আমরা যে এখানে আশেপাশে আছি এখানেও কিন্তু বহু কিছু তেজস্ক্রিয় রশ্মি আছে, তবে সেটা হচ্ছে কি একটা মাত্রার নিচে আছে, ফলে আমাদের কিছু সমস্যা হচ্ছে না, ঠিক আছে? তো রেডিয়েশন সব জায়গাতে আছে, রেডিয়েশন কিন্তু সব জায়গাতে আছে, কিন্তু সেটা হচ্ছে কি একটা মাত্রা পর্যন্ত লিমিটেড থাকলে কোনো কিছু অসুবিধা হবে না, আমাদের বডি কিন্তু সেটাকে আহ, মানে মানিয়ে নিতে পারে, ঠিক আছে? তো হয়েছে কি, প্রথমে তেজস্ক্রিয়তা কিভাবে আবিষ্কার হলো দেখ, এখানে সাল বা এগুলো কিছু দরকার নেই, আমি বাস রিডিং করছি, যেটা আন্ডারলাইন করতে বলবো সেটা আন্ডারলাইন করবি। বলছে দেখ, বিজ্ঞানী বেকারেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করে কিরকম, যে তিনি লক্ষ্য করে ইউরেনিয়ামের একটি যৌগ, ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট, ক্লাস 10-এ কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট বাট 12-এ ইম্পর্টেন্ট নয়। ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট নিজের থেকেই অস্বচ্ছ কালো কাগজে মোড়া, আন্ডারলাইন করবি না, শুধু পড়, আমি যেটা আন্ডারলাইন করতে বলবো সেটা বলবো, ঠিক আছে? পটাশিয়াম, ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট মানে ইউরেনিয়ামের একটা যৌগ, সেটা কি হয়েছে অস্বচ্ছ কালো কাগজে মোড়া ফটোগ্রাফিক প্লেটকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অ্যাকচুয়ালি দেখ, ফটোগ্রাফিক প্লেটে যদি কোনো রেডিয়েশনস পড়ে তাহলে তার উপরে ছাপ তৈরি হয়ে যাবে। তো রাদার যেটা হচ্ছে কি বেকারেল, বেকারেল তার মানে ল্যাবে ফটোগ্রাফিক প্লেট কালো কাগজে মুড়ে রেখেছিল, ঠিক আছে? আর এই ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট একটা যৌগ কোথাও থেকে নিয়ে এসছে, নিয়ে এসে ধরো ল্যাবে রেখেছে, ঠিক আছে? কিন্তু ও জানে না যে এটা একে ক্ষতি করবে, ঠিক আছে? কিন্তু যখন দেখছে যে ফটোগ্রাফিক প্লেটে কিন্তু ছাপ পড়েছে, যেটা কিন্তু কালো কাগজেও মোড়া ছিল, ঠিক না? তো এর পরে পরে আরো এক্সপেরিমেন্ট করে বোঝে যে এই যৌগটাই কিন্তু ফটোগ্রাফিক প্লেটের কোনো রেডিয়েশন ফেলে তার উপরে ছাপ ফেলেছে, ফটোগ্রাফিক প্লেটকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর জন্য
ওই যৌগকে কোনো বাহ্যিক শক্তির সাহায্যে উদ্দীপ্ত করার দরকার হয় না। আমরা তো জানি যে যদি বলি যে কোনো কিছু থেকে রেডিয়েশনস বেরোয় কখন, যদি সে উচ্চতর শক্তি অবস্থা থেকে নিম্নতর শক্তি অবস্থায় যায়, তখন সে কিছুটা শক্তি ছেড়ে দেবে। ঠিক আছে, এটা সাধারণত হয় কখন, যে ধরো আমি বলছি একটা পরমাণুর যে ইলেকট্রনের যে কক্ষপথ, 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, প্রত্যেকটা কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের একটা ফিক্সড এনার্জি হয়, শক্তি হয়। 1 নম্বরের থেকে 2 নম্বর কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি কিছুটা বেশি, 2 নম্বরের থেকে 3 নম্বরের শক্তি কিছুটা বেশি। তো যখন 3 নম্বর কক্ষপথের ইলেকট্রন 2 নম্বরে বা 1 নম্বরের আসবে, তখন ও কিছুটা শক্তি ছেড়ে দেবে। শক্তির বিকিরণ মানেই আমরা তো বলছি কি যে এক প্রকার হচ্ছে কি রশ্মি বিকিরণ হচ্ছে, বা আহ, আহ, কোনো তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে, নির্গত হচ্ছে। তো এটা করার জন্য কিন্তু পরমাণুকে প্রথমে উদ্দীপ্ত করতে হয়। ঠিক আছে, যেমনটা তোরা দেখেছিস যে রডকে আমি প্রথমে গরম করলাম, গরম করলে পরে ওখান থেকে কিন্তু রড লাল হয়, মানে কিছুটা এই যে যে বাল্ব জ্বলছে কেন, কারেন্ট আসছে, ফিলামেন্ট গরম হচ্ছে, ফলে আলো নির্গত হচ্ছে। তার মানে কি উদ্দীপ্ত করতে হচ্ছে, তবে গিয়ে বিকিরণ নির্গত হচ্ছে। কিন্তু এদের ক্ষেত্রে কোনো রকম মানে উদ্দীপনের প্রয়োজন নেই, মানে বাইরের থেকে আমাকে কোনো কিছু করতে হবে না, ও অটোমেটিকলি রেডিয়েশন ছাড়ছে। তার মানে কি, দেখ, কেউ এই এই বেসিক জিনিসগুলো আগে বোঝ, কেউ রেডিয়েশন ছাড়ে কেন, কেন কি সে উচ্চতর শক্তি অবস্থা থেকে নিম্নতর শক্তি অবস্থাতে যেতে চায়। যে কোনো পরমাণু অণু সুস্থির হওয়ার জন্য সে কি করবে, নিম্নতর শক্তি স্তরে যেতে চাইবে। ঠিক আছে, তো তার মানে এই যে যে মানে তেজস্ক্রিয় যেটা আমি বলছি, মানে ধরো ইউরেনিয়াম, যেটা ইউরেনিয়াম যে তৈরি হয়েছে, এই ইউরেনিয়াম নিশ্চয়ই স্থায়ী নয়, যার ফলে নিজের থেকে ভেঙে গিয়ে কোনো নিম্নতর শক্তি স্তরে পৌঁছাতে চাইছে, যাতে করে কি হয় না, কিছুটা স্থায়িত্ব লাভ করে। ঠিক আছে, আজকের আমাদের আশেপাশে যে পরমাণু অণুগুলো আছে, তারা সুস্থায়ীভাবে আছে, কারণ কি তাদের কোনো সমস্যা নেই, তাদের যেটা এনার্জি লেভেল সেটা ঠিকঠাকই আছে। বা এর মধ্যে যে প্রোটন নিউট্রনের যে রেশিও আমি আগের দিন বলেছিলাম, যে নিউট্রন বাই প্রোটন রেশিও একটা মান এর মধ্যে হলে তাহলে কিন্তু ওই নিউক্লিয়াস কিন্তু স্থায়ী হয়। অ্যাকচুয়ালি দেখ, প্রবলেম কখন হয়, নিউক্লিয়াসের মধ্যে কারা কারা আছে, প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে আছে কি প্রোটন এবং নিউট্রন। আমরা পড়েছি যে নিউক্লিয় বল সবার উপরে কাজ করবে, মানে কি নিউক্লিয় বল, প্রোটন প্রোটনের মধ্যে আকর্ষণ হবে নিউক্লিয় বলের জন্য, নিউট্রন নিউট্রনের মধ্যে আকর্ষণ হবে নিউক্লিয় বলের জন্য, প্রোটন নিউট্রনের মধ্যে আকর্ষণ হবে নিউক্লিয় বলের জন্য। মানে নিউক্লিয় বল কিন্তু আধান নিরপেক্ষ, মানে আধানের জন্য নিউক্লিয় বল হচ্ছে না, নিউক্লিয় বল হচ্ছে কি ডিস্টেন্সের জন্য। একটা ফিক্সড ডিস্টেন্সের থেকে বেশি হলে আকর্ষণ করবে, তার থেকে কম হলে বিকর্ষণ করবে। কিন্তু প্রোটন আর প্রোটন তো পজিটিভ চার্জ, এদের জন্য তো স্থির তড়িৎ বিকর্ষণ বল কাজ করবে, নাকি না? প্রোটন আর প্রোটন কিন্তু পজিটিভ চার্জ, এদের জন্য কিন্তু স্থির তড়িৎ বিকর্ষণ বল কাজ করবে। এবারে দেখ, যেগুলো হালকা মৌলের নিউক্লিয়াস, মানে 1 থেকে 20 পর্যন্ত, তাদের ক্ষেত্রে প্রোটন সংখ্যা অতটা না, কম। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে 20টা প্রোটন আছে, 20টা প্রোটনের মধ্যে খুব একটা বেশি বিকর্ষণ কাজ করছে না, ফলে এগুলো সুস্থায়ী আছে। এরপরে যত হচ্ছে কি নিউক্লিয়াসটা ভারী হতে থাকবে, প্রোটন সংখ্যা 60-এর উপরে হচ্ছে, তার মানে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আছে কটা, 60টা। আরো বেশি হলে আরো বেশি পরিমাণ প্রোটন হবে, তাহলে প্রোটন প্রোটন বিকর্ষণ তো বেড়ে যাচ্ছে না। এই জন্য দেখবি ভারী মৌলের পরমাণুতে নিউক্লিয়াসে প্রোটনের থেকে নিউট্রন সংখ্যা বেশি হয়। তোরা আমাকে এমন কোনো একটা নিউক্লিয়াস দেখাতে পারবি যেখানে প্রোটন সংখ্যার থেকে, মানে নিউট্রন সংখ্যার থেকে প্রোটন সংখ্যা বেশি আছে, দেখাতে পারবি? নেই, কোথাও নেই। মানে আমি বলতে চাইছি কি, যদি তোদেরকে আমি এটা এটা একটু ভেবে দেখ, একটু ভেবে দেখ যে কোথাও ধরো আমরা যতটুকু দেখেছি, দেখ 1H1 হয়, 1H2 হয়, 1H3 হয়, তাই না? হিলিয়ামের
ওপরে 4 হয়, মানে প্রোটন যদি দুটো হয় তাহলে নিউটনও দুটো, সমান সমানে আছে। লিথিয়ামের এখানে 3 হয়, এখানে 7 হয়। প্রোটন যদি 3টে হয়, নিউটন 4টে। দেখ এখানে যে সংখ্যাটা হয় উপরে তার হয় ডবল হয়, না হলে একটু বেশি হয়। কোনোদিন দেখেছিস যে কারোর এইখানে, ধর আমি বলছি এইখানে কারোর আছে কত 30, 30-এর ডবল 60, এখানে কারোর 55 হচ্ছে, খুঁজে দেখিস তো কোথাও পাবি না, কোথাও পাবি না। প্রোটন সংখ্যা যত হবে নিউটন সংখ্যা হয় তার সমান হবে, না হলে বেশি হবে, কোনোদিন নিউটন সংখ্যা কম হবে না। ঠিক আছে, এবারে কেন এরকমটা আরো যদি তুই দেখিস যে যত মানে বেশি যাবি না, ধরো দেখা গেল কারোর আছে কত এখানে 90 আছে, 90-এর ডবল কত হয় 180, দেখা যাবে এখানে দেখতে পাবি 210 হচ্ছে, মানে এত বেশি। প্রথম প্রথম তো প্রায় ডবল ডবল হচ্ছে, মানে একে এক এক এখানে এখানে হচ্ছে কি দেখ, এখানে কেবলমাত্র এই একটাতে দেখ নিউট্রন নেই, কেবলমাত্র এই 1H1 দেখ এইখানে কেবলমাত্র নিউট্রন নেই। প্রোটন একটা, নিউট্রন কটা নেই। মানে আমরা অনেক সময় হাইড্রোজেনকে বলি একটা প্রোটন, এই কারণে হাইড্রোজেন নিউক্লিয়াসকে আমরা কি বলি একটা প্রোটন, মানে একটা প্রোটন তার চারপাশে একটা ইলেকট্রন ঘুরছে এরকম বলি। ঠিক আছে, তো একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় আমি বলবো কি ওটা হচ্ছে কি একটা প্রোটন। মানে হাইড্রোজেন এমন একটা পরমাণু, মানে 1H1 যেটা প্রোটিয়াম যেটা, সে কি হচ্ছে আমি বলতে পারি কি যে ও একটা প্রোটনের চারপাশে একটা ইলেকট্রন ঘুরছে, ব্যাস ওটুকুই। ঠিক আছে, মানে নিউক্লিয়াস বলতে যে প্রোটন এবং নিউট্রন মিলে যে নিউক্লিয়াস হচ্ছে সেরকমটা নয়, একটা প্রোটন পজিটিভ চার্জ, পজিটিভকে কেন্দ্র করে নেগেটিভ ঘুরছে। ঠিক আছে, এরকম হচ্ছে। এবারে কথা হচ্ছে যে যত ভারী হবে প্রোটন সংখ্যা তো বেড়ে যাচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, ধরো 90টা প্রোটন আছে, তো এদের মধ্যে বিকর্ষণ হবে, প্রোটন প্রোটন বিকর্ষণ হবে, আর নিউক্লিয়াসের নিউক্লিয় বল কি করবে এদেরকে ধরে রাখতে চাইবে। ঠিক আছে, তো এই জন্য এখানে নিউটন সংখ্যাকে বেশি রাখা হয়েছে। ঠিক আছে, নিউটন সংখ্যাকে কি রাখা হয়েছে, বেশি রাখা হয়েছে, যাতে করে প্রোটন প্রোটনের মধ্যে বিকর্ষণ বলটা কম হয়। ঠিক আছে, এই কারণে এই জন্য যত ভারী নিউক্লিয়াসের দিকে যাবি তত হচ্ছে কি নিউটন সংখ্যা বেড়ে যাবে। আচ্ছা, এবারে আমি আগের দিন দেখিয়েছিলাম যে এরকম একটা গ্রাফ হয়েছিল, যদিও বলছিলাম যে এই গ্রাফ তোদের সিলেবাসে নেই, এটা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা নিউটন সংখ্যা, এটা হচ্ছে কি এন সমান পি লাইন, মানে কি প্রোটন এবং নিউটন সংখ্যা কি হচ্ছে সমান সমান হচ্ছে এই বরাবর। এবারে আমি বলেছিলাম যে যে প্রায় 20 পর্যন্ত প্রোটন সংখ্যা যখন থাকছে তখন কিন্তু একদম এন সমান পি হচ্ছে, এরপরে যেই 20 থেকে 60 তখন কি হচ্ছে একটু বেড়ে যাচ্ছে, 60-এর পরে হলে আরো বেড়ে যাচ্ছে, দেখ লাইন ওপরে উঠে যাচ্ছে, মানে কি নিউটন সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এর ভেতরে একটা লাইন হয়েছিল যেটা ছিল কি স্টেবিলিটি ভ্যালি, ঠিক আছে, ভ্যালি অফ স্টেবিলিটি বলে। এবারে কি দেখ এই এই রেঞ্জের মধ্যে সমস্ত নিউক্লিয়াস গুলো থাকে, এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে থাকে, তার মধ্যে একটা লাইন হয় যারা কিন্তু সব থেকে বেশি সুস্থায়ী। এই যে এই যে যে লাইনটা হচ্ছে, এইখানে যে নিউক্লিয়াস গুলো আছে তারা হচ্ছে কি সুস্থায়ী। তো যারা এই লাইনের নিচে যে নিউক্লিয়াস গুলো আছে তারা এই লাইনকে ধরার জন্য কি করবে, কি করবে না নিউটন সংখ্যা বাড়াতে চাইবে, যারা এই লাইনের নিচে আছে তারা এই লাইনকে ধরার জন্য কি করবে, নিউটন সংখ্যা কমাতে চাইবে। অর্থাৎ স্টেবল হওয়ার জন্য কি করছে নিউক্লিয়াস, স্টেবল হওয়ার জন্য নিউক্লিয়াস করছে কি প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে ব্যালেন্স করছে। আর নিউক্লিয়াসের মধ্যে অনবরত কিন্তু প্রোটন নিউট্রনে কনভার্ট চলতেই আছে সবসময়। তো নিউট্রনের কোনো একটা নিউক্লিয়াসে যে নিউক্লিয় বল কাজ করছে সেটা কিন্তু নিউট্রন আর প্রোটন সংখ্যার ব্যালেন্সের উপরে ভিত্তি করে। যদি এই ব্যালেন্স না হয় তাহলে এই নিউট্রন প্রোটন প্রোটন নিউট্রনে কনভার্ট হওয়ার সময় কিছু কিছু রশ্মি বাইরের থেকে, কিছু কণা বাইরে বেরিয়ে আসে, তার মানে কি ভাঙছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ভাঙার কারণ কি, না নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন নিউট্রন আছে এদের ব্যালেন্স ঠিক মতো নেই, যে নিউক্লিয়াসের ব্যালেন্স হয়ে আছে ঠিক মতো সে সুস্থায়ী, যার ব্যালেন্স হয়ে নেই
সে চাইছে কি, দেখা গেল প্রোটন নিউটনের এমন ডিসব্যালেন্স হয়ে আছে, এখান থেকে দুটো প্রোটন দুটো নিউটন সম্পূর্ণ একটা কণা ছেড়ে দিল বাইরে, ওটা আলফা কণা। নিউটন সংখ্যা এত বেশি হয়ে আছে, নিউটন প্রোটনে হওয়ার সময় ইলেকট্রন যে তৈরি হয়েছে সেই ইলেকট্রনকে তো নিউক্লিয়াস ধরে রাখতে পারবে না, ওই ইলেকট্রন বেরিয়ে গেল বিটা কণা। এইগুলো বেরোনোর পরে দেখা গেল নিউক্লিয়াস একটু বেশি শক্তি হয়ে আছে, সেই শক্তি ছেড়ে দিল, যেটা হচ্ছে কি গামা রশ্মি। এইরকম করে তেজস্ক্রিয়তা হচ্ছে, ঠিক আছে। তো এখানে এই যে যে নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, গিয়ে সুস্থায়ী হচ্ছে, এটা কিন্তু বাইরের থেকে কেউ কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে। বাইরের ধরো আমি বললাম একে আমি কোনো তড়িৎ ক্ষেত্র দেব, চৌম্বক ক্ষেত্র দেব বা কোনো কিছু দেব, সেটা কিন্তু কিছু করা যাবে না। যেটা হচ্ছে সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে। তাহলে প্রথম কথা, তেজস্ক্রিয়তা একটা কি ধরনের ঘটনা? স্বতঃস্ফূর্ত ঘটনা, ঠিক আছে। স্বতঃস্ফূর্ত ঘটনা। কোনো ক্ষেত্রে দেখা গেল হচ্ছে কি যে কিছু পদার্থ হয় যেটা ধরো তেজস্ক্রিয়, ঠিক আছে, বাট ওই তেজস্ক্রিয়তাটা মানে এখন হচ্ছে কি স্টপ আছে, আমি যদি একটু হচ্ছে কোনো নিউট্রন দিয়ে আঘাত করি তাহলে কিন্তু ও শুরু। যেমন পরমাণু বোমা তো তৈরি করা আছে না, পরমাণু বোমা বলতে কি ওখানে তেজস্ক্রিয় পদার্থই আছে। যখন ওই বোমাকে ফাটানো হবে কোথাও, তখন শুরু করা হবে, ইনিশিয়েশন কিভাবে করবে, দেখা গেল একটা ধীর গতির নিউট্রন আঘাত করলো, বাস শুরু হয়ে গেল কি শৃঙ্খল বিক্রিয়া। ক্লাস 10-এ পড়েছিলিস শৃঙ্খল বিক্রিয়া, একটা নিউট্রন দিয়ে আঘাত করেছে, তিনটে তৈরি হয়ে গেছে, আবার সেই তিনটে আবার তিনজনের সঙ্গে ধাক্কা করে 9টা, এই করতে করতে এত বেশি পরিমাণে হয়ে গেছে, কন্ট্রোল করা যায়নি। ওটা কিন্তু অনেক বেশি পরিমাণে শক্তি নির্গত করবে, ওটাই পরমাণু বোমা। আর ওটাকে যদি কন্ট্রোল করে কিছু করা যায়, সেটা পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র। আর চেরনোবিলে কি হয়েছে, ওখানে ছিল বিদ্যুৎ কেন্দ্র ছিল, কিন্তু কন্ট্রোল হয়নি, কোনোভাবে ব্লাস্ট করে গেছে, ঠিক আছে। তো এখানে কি 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 বলছে দেখ, ইউরেনিয়ামের দেখ, এই যে যে বলছে বাহ্যিক শক্তির সাহায্যে উদ্দীপ্ত করার দরকার হয় না। আর কি, ইউরেনিয়ামের অন্যান্য যৌগেরও অনুরূপ ধর্ম তিনি পর্যবেক্ষণ করে। মানে কি, ইউরেনিয়াম একা থাকলে যেরকম তেজস্ক্রিয়তা দেখাচ্ছে, কোনো যৌগের মধ্যে থাকলেও একই রকম তেজস্ক্রিয়তা দেখাচ্ছে। যদি বলি ইউরেনিয়ামের যে তেজস্ক্রিয়তার মাত্রা একা থাকলে যা হচ্ছে, কোনো যৌগের সঙ্গে থাকলে, কোনো যৌগ অবস্থায় থাকলেও তাই হচ্ছে। মানে কি, যৌগ গঠন মানে কি, রাসায়নিক পরিবর্তন। আমি যদি বলি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে যৌগ গঠন হচ্ছে, যৌগ কিভাবে গঠন হয়, ইলেকট্রনের আদান প্রদান, ইলেকট্রন জোড় গঠন বা আয়নীয় বন্ধন, এই সমস্ত করেই তো হচ্ছে। ইলেকট্রন কোথায় থাকে, নিউক্লিয়াসের বাইরে। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কি সম্পূর্ণ ইলেকট্রনীয় ঘটনা, কেউ ইলেকট্রন দেবে কেউ ইলেকট্রন নেবে। কিন্তু তেজস্ক্রিয়তা হচ্ছে কি সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা, মানে নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে, এখানে বাইরের কোনো ইলেকট্রনের কোনো কিছু প্রভাব নেই এখানে। বোঝা গেল? হ্যাঁ, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যতে আমরা পড়বো। তাহলে কোনো একটা তেজস্ক্রিয় মৌলের যা তেজস্ক্রিয়তার পরিমাপ হচ্ছে, ওই মৌলটা যদি কোনো যৌগ গঠন করে, সেই যৌগ অবস্থায় থাকাতেও তেজস্ক্রিয়তার মাত্রা সেম আসবে। বোঝা গেল? এবার দেখ, বলছে পরবর্তীকালে আরো বেশ কয়েকটি তেজস্ক্রিয় যৌগ আবিষ্কার হচ্ছে, যেগুলো হচ্ছে কি পিচ ব্লেন্ড, ইউরেনিয়ামের আকরিক থেকে পোলোনিয়াম আর রেডিয়ামের নিষ্কাশন করা গেছে। এবারে যেটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন, সেটা হলো কি তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। এবার আন্ডারলাইন করবি, তেজস্ক্রিয়তার বলতে পারে তেজস্ক্রিয়তার দুটি কি তিনটি বৈশিষ্ট্য লিখতে পারে। প্রথম কথা দেখ, 1 নম্বর কি বলছে, সাধারণত 210 বা তার বেশি ভর সংখ্যা বিশিষ্ট মৌলেরই তেজস্ক্রিয় ধর্ম দেখা যায় সাধারণত। তবে সাধারণত বলেছে, কিন্তু আমরা জানি কার্বন 14 তেজস্ক্রিয়, কার্বন 14 কিন্তু তেজস্ক্রিয়, বলেছি না, রেডিও হচ্ছে কি কার্বন ডেটিং, তাই না? হ্যাঁ, তো কার্বন 14 মানে কার্বনের একটা আইসোটোপ কিন্তু তেজস্ক্রিয় হচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, সব তেজস্ক্রিয় পদার্থ থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন রশ্মি নির্গত হয়। এই রশ্মি সহজেই অস্বচ্ছ কাগজ, পাতলা ধাতব পাত এবং অন্যান্য অনুরূপ পদার্থকে ভেদ করতে পারে। ক্লিয়ার?
3 নম্বর পয়েন্ট হচ্ছে কি তেজস্ক্রিয় রশ্মি ফটোগ্রাফিক প্লেটকে ক্ষতিগ্রস্ত করে। 4 নম্বর পয়েন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি তেজস্ক্রিয় রশ্মির নির্গমন একটি স্বতঃস্ফূর্ত ও বিরামহীন ঘটনা, চলতেই থাকবে। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর পয়েন্টও ইম্পর্টেন্ট, তাপ শক্তি, আলোক শক্তি, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ইত্যাদির প্রভাবজনিত কোন রকম ভৌত পরিবর্তনই তেজস্ক্রিয়তার উপর আদৌ প্রভাব ফেলতে পারে না। কেন কি তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা, নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে। 6 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট, তেজস্ক্রিয় পদার্থের রাসায়নিক পরিবর্তন হলেও তেজস্ক্রিয়তার মাত্রা অপরিবর্তিত থাকে, অর্থাৎ কোনো মৌল ও তার যে কোনো যৌগের তেজস্ক্রিয় ধর্ম অভিন্ন। ঠিক। এরপরে দেখ 7 নম্বর পয়েন্ট, কোন মৌলের রাসায়নিক ধর্ম আর পরমাণুর অভ্যন্তরস্থ ইলেকট্রনের গঠনের সঙ্গে সম্পর্কিত, হ্যাঁ কি না? কোন মৌলের রাসায়নিক ধর্ম কেমন হবে, তাতে কতগুলো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন ছাড়বে, ধাতু হবে, সেই ইলেকট্রন গ্রহণ করবে, অধাতু হবে, ইলেকট্রন জোড় গঠন করবে না আয়নীয় যৌগ গঠন করবে, এগুলো তো সম্পূর্ণ নির্ভর করছে কিসের উপরে, ইলেকট্রনের বিন্যাসের উপরে। তো তার মানে কি হচ্ছে, কোন মৌলের রাসায়নিক ধর্ম তার পরমাণুর অভ্যন্তরস্থ ইলেকট্রনের গঠনের সঙ্গে সম্পর্কিত। রাসায়নিক পরিবর্তন যে তেজস্ক্রিয়তাকে আদৌ প্রভাব করতে পারে না, এই তথ্য থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্ত করেন যে তেজস্ক্রিয়তা হলো মৌলের পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসের অভ্যন্তরীণ পরিবর্তনজনিত প্রক্রিয়া, ইলেকট্রনের গঠনের সঙ্গে এর আদৌ কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার? ঠিক আছে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে কি পরমাণুর নিউক্লিয়াসের অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হলেই, বলছে পরমাণুর নিউক্লিয়াসের অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হলেই। আচ্ছা বল, কার্বনের আমরা কি লিখি, কার্বনের নিচে কত লিখি, 6 প্রোটন সংখ্যা, ওটা যদি 7 হয়ে যায় ওকে আমি কি বলবো, নাইট্রোজেন। 8 যদি হয়ে যায় অক্সিজেন। তার মানে প্রোটন সংখ্যাই তো বলছে যে ওটা কি মৌল হবে, আর প্রোটন আছে কোথায়, নিউক্লিয়াসে। তো তার মানে কি হচ্ছে, আমি ইলেকট্রন কম বেশি করলে কি হবে, হয় আয়ন হবে, ক্যাটায়ন হবে, কি অ্যানায়ন হবে। ঠিক আছে। সোডিয়ামের 11টা প্রোটন 11টা ইলেকট্রন, ও যদি একটা ছেড়ে দেয় Na প্লাস হবে। কিন্তু যদি প্রোটন সংখ্যা একটা কমে যায়, ওটা নিয়ন হয়ে যাবে, আলাদা কিছু হয়ে যাবে। ঠিক আছে। তার মানে কি হচ্ছে, পরমাণু নিউক্লিয়াসের অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হলেই একটি মৌল অন্য মৌলে রূপান্তরিত হতে পারে। তাই বলা যায় তেজস্ক্রিয়তার ফল হলো মৌলের রূপান্তর। কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়ায় কি করেছি, সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, তাহলে আমি বলছি কি NaOH প্লাস HCl বিক্রিয়া হচ্ছে, NaOH একটা ক্ষার, HCl একটা অ্যাসিড, বিক্রিয়া হয়ে কি তৈরি করলো, NaCl প্লাস জল। এখানে সোডিয়াম ছিল কার কাছে, NaOH এর কাছে, লবণ তৈরি হলো NaCl, এখনো সোডিয়ামই আছে, বাস আগে সোডিয়াম OH এর সঙ্গে ছিল, এখন সোডিয়াম ক্লোরিনের সঙ্গে আছে, বাট সোডিয়াম তো চেঞ্জই হয়নি। ঠিক আছে, সোডিয়াম কিন্তু সোডিয়ামই আছে। তার মানে রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু মৌলের রূপান্তর হয় না, তাহলে কি হয় রাসায়নিক বিক্রিয়ায়, মৌলগুলোর অ্যারেঞ্জ হয়। মানে একটা ধরো কারোর সঙ্গে ছিল, এখন সে অন্য কারোর সঙ্গে বন্ধন গঠন করেছে। আর নিউক্লিয় বিক্রিয়াতে পুরো মৌলটাই চেঞ্জ হয়ে যাবে, দেখা গেল ছিল ইউরেনিয়াম হয়ে গেল থোরিয়াম, বোঝা গেল, পুরো মৌলটাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি আছে দেখ, তেজস্ক্রিয়তার সংজ্ঞা, তেজস্ক্রিয়তার সংজ্ঞা আন্ডারলাইন করবি, কোন অস্থায়ী পরমাণুর নিউক্লিয়াস থেকে, কিরকম নিউক্লিয়াস, অস্থায়ী, কোন অস্থায়ী পরমাণু নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ নিঃসরণের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় বিঘটন বলে, এবং ওই বিকিরণকে তেজস্ক্রিয় রশ্মি বা তেজস্ক্রিয় বিকিরণ বলে। ঠিক আছে। তেজস্ক্রিয় রশ্মি উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যুক্ত হয়, পরমাণুর নিউক্লিয়াসের গঠনগত পরিবর্তনই এই রশ্মির উৎস। কোন কোন পরমাণুর নিউক্লিয়াসের গঠনগত যখন পরিবর্তন হচ্ছে তখনই এরকমটা হচ্ছে। পরের পেজ 347 পেজ। ঠিক আছে।
কি বলছে দেখ, তেজস্ক্রিয় মৌল, যেসব মৌল নিজের থেকে অন্য মৌলে রূপান্তরিত হয় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে। উদাহরণ কি হতে পারে? ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম ইত্যাদি। ক্লিয়ার? আচ্ছা, জনক পরমাণু এবং দুহিতা পরমাণু কি? জনক, ধরো আমি বলছি যে জনক পরমাণু এবং দুহিতা পরমাণু। ধরো ইউরেনিয়াম ছিল, ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে, ইউরেনিয়াম 238, এ দেখা গেল থোরিয়াম হয়ে গেল, ঠিক আছে, থোরিয়াম হয়ে গেছে। তো এটা হচ্ছে কি জনক, জনক মানে পিতা যাকে বলে, আর দুহিতা হচ্ছে কি তার মানে হচ্ছে পুত্র বলতে পারিস বা যাই হোক সিবলিং বলতে পারিস। জনক আর দুহিতা মানে যেটা আগে ছিল সেটা জনক, যেটা পরে তৈরি হলো দুহিতা, ঠিক আছে। এ যদি আবার তেজস্ক্রিয় বিঘটন করে কিছু করে তাহলে এ হয়ে যাবে জনক, পরে যেটা হবে সেটা দুহিতা, বাস একটা টার্ম আর কিছু না। তেজস্ক্রিয় নমুনা, তেজস্ক্রিয় সমস্থানিক, রেডিও আইসোটোপ বলতে কি বলা হচ্ছে যে তেজস্ক্রিয় আইসোটোপ মানে কি, আমরা পড়েছি যেমন কার্বন, কার্বনের 3টে আইসোটোপ হয়, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। এর মধ্যে কার্বন 14 হচ্ছে কি তেজস্ক্রিয়, বাকি দুটো তেজস্ক্রিয় নয়। তাহলে আমি কি বলবো যে কার্বন তেজস্ক্রিয় মৌল না, কার্বনের একটা আইসোটোপ তেজস্ক্রিয়, তখন একে আমরা কি বলবো? তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় মৌল নয়। বোঝা গেল? হ্যাঁ। এবারে ক্লাস 10-এ একটা কোশ্চেন পড়ে পর্যায় সারণীতে, কি পড়ে যে এমন একটি ধর্মের উদাহরণ দাও যেটা পর্যায়বৃত্ত ধর্ম নয়, তেজস্ক্রিয়তা। বোঝা গেল? যেমন আমি যদি বলি ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা, কি পরমাণুর সাইজ, এগুলো কিন্তু পর্যায় বরাবর কোনো দিকে গেলে বাড়ে তো কোনো দিকে গেলে কমে, ওপর নিচ আমরা পড়েছি এরকম। আর তেজস্ক্রিয়তা কিন্তু এরকম কোনো পর্যায়বৃত্ত ধর্ম নয়, ঠিক আছে। বেশ, এবারে একটা পরীক্ষা আছে, সেটা আমি বাস রাফ কিছু বলে দিচ্ছি। দেখ, পরীক্ষাটা হচ্ছে এরকমই, বইতে আছে, একবার তোরা পড়ে নিবি। অতটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষা যে তোদের দেবে। কি হচ্ছে যে একটা এরকম একটা বক্স আছে যেটা হচ্ছে কি প্রায় বায়ু শূন্য, একটু বুঝে নে হয়ে যাবে, বায়ু শূন্য, বায়ু শূন্য আছে। এখানে একটা লেডের বক্স আছে, ঠিক আছে, মোটা একদম, ঠিক আছে, এখানে একটা লেডের বক্স আছে। বাস এইটুকু সরু ছিদ্রের মধ্য দিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে কি লেড, লেড, ঠিক আছে, লেড দিয়ে তৈরি হচ্ছে কি মোটা একটা বক্স আছে। এর মধ্যে কোনো তেজস্ক্রিয় নমুনা আছে, ধরো রেডিয়াম আছে, রেডিয়াম আছে তেজস্ক্রিয় নমুনা, ঠিক। আর এখানে আছে কি একটা প্লেট, ফটোগ্রাফিক প্লেট, এটা হচ্ছে কি একটা ফটোগ্রাফিক প্লেট, ফটোগ্রাফিক প্লেট, এটা হচ্ছে কি না ফটোগ্রাফিক প্লেট। বেশ, এরকম একটা পরীক্ষা রাদারফোর্ড করেছিল, কি যে একটা প্রায় বায়ুশূন্য হচ্ছে কি আছে, বায়ুশূন্য হচ্ছে একটা বক্স আছে, তার মধ্যে একটা লেড বক্স আছে বেশ মোটা, এবং লেডের বক্সের মধ্যে রেডিয়াম আছে, রেডিয়াম কিন্তু তেজস্ক্রিয় পদার্থ। তো এখান থেকে কি হবে? তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে। তো পরীক্ষাটা করেছে কি যে এরকম এখানে দেখছে কি যে অনেক সময় পরে দেখছি একটা সোজা একটা স্পট তৈরি হয়েছে, সোজা একটা স্পট তৈরি হয়েছে। আচ্ছা, এখানে একটা চুম্বক ক্ষেত্র ইউজ করেছে, বি, ক্রস বি মানে কি? বি কোন দিকে? তলের সহিত ক্রস বি মানে কোন দিকে? ডট বি মানে কোন দিকে? ডট মানে কোন দিকে? উপরের দিকে, ক্রস মানে নিচের দিকে, ঠিক আছে, ক্রস মানে নিচের দিকে। তো নিচের দিকে চুম্বক ক্ষেত্র কাজ করছে। তো দেখছে কি একটা হচ্ছে কি এরকম সোজা, সোজা গেছে, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি হালকা এদিকে বেঁকেছে, আরেকটা হচ্ছে কি বেশি এদিকে বেঁকেছে, এরকম তিনটে তিনটে স্পট তৈরি হয়েছে, তিনটে স্পট। এবারে দেখ, আমি এখান থেকে কি 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 সিদ্ধান্ত করতে পারি যে যেটা সোজা গেছে তার মানে কি সে নিশ্চয়ই চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়নি, আর দুজন বেঁকেছে এরকম করে, ঠিক না?
বেঁকেছে যে দেখতে পাচ্ছি একজন বেঁকেছে বাম দিকে, একজন বেঁকেছে ডান দিকে, মানে একটা টাইপের রশ্মি বেঁকেছে বাম দিকে, একটা টাইপের রশ্মি বেঁকেছে ডান দিকে। আবার এটাও দেখতে পাচ্ছি যেটা এদিকে বেঁকেছে সে কম বেঁকেছে, আর যে এদিকে বেঁকেছে সে বেশি বেঁকেছে। তার মানে কি, নিশ্চয়ই এ ভারী, এ হালকা, নাকি না? তাহলে তিনটে যে রশ্মি আমরা দেখতে পাচ্ছি, মানে এখানে তিনটে স্পট তৈরি হবে। একদম মিডিলে একটা স্পট, হালকা বাম দিকে একটা স্পট, ডান দিকে একটু বেশি দূরে আরেকটা স্পট তৈরি হয়েছে, ঠিক আছে? তো দেখ, প্রথমে বলছি কি, আমি বলছি এ হালকা ভারী, আমি পরে যাচ্ছি। এখান থেকে বুঝতে পারছি যে ভারী, কেন কি এ কম বেঁকেছে। এ হচ্ছে কি হালকা, কেন কি এ বেশি বেঁকেছে। ঠিক আছে, এবার আমি আসছি কি পজিটিভ নেগেটিভের ব্যাপার। যে সোজা গেছে সে নিস্তড়িত, কেন কি আমরা জানি চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে কোনো আধান যদি যায় চৌম্বক ক্ষেত্রের সহিত লম্ব হবে। এখানে আধানগুলো যাচ্ছে, যদি আমি বলি কণা, কণা যাচ্ছে কিভাবে, এইভাবে। আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভেতরের দিকে। তো কণার গতি হচ্ছে বোর্ডের তলে, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে বোর্ডের সহিত লম্বভাবে ভেতরের দিকে। তাহলে কণার গতির সঙ্গে চৌম্বক ক্ষেত্র 90 কোণে আছে, তাহলে বাঁকার কথা, ঠিক আছে? যদি আধান হয় বাঁকেনি, মানে কি এ হচ্ছে কি নিস্তড়িত। একটা নিস্তড়িত কণার স্রোত পাওয়া যাচ্ছে তেজস্ক্রিয় পদার্থ থেকে, একে বলছে গামা রশ্মি। একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে নিস্তড়িত কণার স্রোত পাওয়া যাচ্ছে, যেটাকে কি বলছি গামা রশ্মি, যেটা চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র কোনো কিছু দ্বারা প্রভাবিত হচ্ছে না। তাহলে এটা হচ্ছে কি গামা রশ্মি। ঠিক আছে, এবার আসছে কি ভারী এবং হালকার গল্প। ঠিক আছে, একটা ভারী হচ্ছে আর একটা হালকা হচ্ছে। এবারে দেখে নেই যে এ পজিটিভ হবে না নেগেটিভ হবে। প্রথমে বল, কণা যাচ্ছে এই বরাবর। হুম, আমরা বলের যে ফর্মুলা পড়েছিলাম সেটা কি ছিল, কিউ ভি ক্রস বি, মনে পড়ে? চুম্বক ক্ষেত্র চ্যাপ্টারে কিউ ভি ক্রস বি। ভি হচ্ছে এই বরাবর, কণা এই বরাবর যাচ্ছে, তো এখান থেকে বেরিয়ে এই বরাবর ভি। বি হচ্ছে কোন দিকে, ভেতরের দিকে, ভি ক্রস বি মানে ডান দিকে একটা, এদিকে বাম দিকে, বাম দিকে মানে আমার যেটা হচ্ছে কি বৃদ্ধাঙ্গুষ্ঠ যেটা, সেই দিকেই বল কাজ করবে। ভি ক্রস বি, ভি ক্রস বি এদিকে বল কাজ করবে। তার মানে এরকম করে যদি পজিটিভ কণার স্রোত যায় তাহলে বাম দিকে একটা বল কাজ করছে। তার মানে এটা কি, বাম দিকে যেটা বেঁকেছে সেটা কি পজিটিভ কণার স্রোত, একেই বলে আলফা কণা। বোঝা গেল? আচ্ছা, নিশ্চয়ই যে এদিকে বেঁকে গেছে কণার গতি এদিকে, কণার গতি এদিকে, চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে, তাহলে আমি ভি ক্রস বি করলে এদিকে হওয়ার কথা ছিল যদি পজিটিভ চার্জ হয়। উল্টো দিকে বেঁকেছে মানে কি নেগেটিভ। এ নেগেটিভ এবং হালকা, এটা হচ্ছে বিটা রশ্মি। তাহলে তেজস্ক্রিয় পদার্থ থেকে তিন প্রকার রশ্মি বেরোচ্ছে, একটা আলফা, একটা বিটা, একটা গামা। এটুকু বুঝতে পারছি, গামা হচ্ছে নিস্তড়িত কণার স্রোত, আলফা হচ্ছে ধনাত্মক কণার স্রোত, তবে এটা কিন্তু ভারী, আর বিটা হচ্ছে কি নেগেটিভ কণার স্রোত, এটা কিন্তু হালকা। ঠিক আছে, এবার আমাদের কাজ কি হবে, আলফা বিটা গামা রশ্মির বৈশিষ্ট্যগুলো এক এক করে পড়া। আমি বাড়িতে পড়তে বলেছিলাম, তাও একটু করে বলছি। ঠিক আছে, আমি কিছু জিনিস বলছি, দেন বাকিগুলো বলে দিচ্ছি বাড়িতে করার জন্য। ঠিক আছে, আচ্ছা দেখ, যেমন চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে এদের বিক্ষেপ বোঝা যাচ্ছে, সেরকম তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলেও। তবে এটুকু বুঝবি, তড়িৎ ক্ষেত্র যদি প্রয়োগ করে, তুই এটা জানিস যে আলফা কণা পজিটিভ। তড়িৎ ধরো, এই দেখ, ধরো তোকে বললো যে তড়িৎ ক্ষেত্র না, তড়িৎ ক্ষেত্র হচ্ছে এদিকে, তড়িৎ ক্ষেত্র এরকম আছে, এরকম তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের এই সাইন মানে, বল এদিকে আমি পজিটিভ আছে না এদিকে পজিটিভ আছে। তড়িৎ ক্ষেত্র কি হয়, পজিটিভ থেকে শুরু হয়, মানে এরকম তড়িৎ ক্ষেত্র মানে তুই বুঝে নিবি যে এদিকে আছে পজিটিভ, এদিকে আছে নেগেটিভ। এবার ধরো বললো এর মধ্য দিয়ে তিনটে কণা পাঠানো হয়েছে, আলফা বিটা গামা, কে কোন দিকে বাঁকবে। আলফা যদি যায়, আলফা যাচ্ছে, আলফা তো নিজেই পজিটিভ, নিজেই পজিটিভ মানে কি পজিটিভ একে বিকর্ষণ করবে, নেগেটিভ একে আকর্ষণ করবে। তার মানে কি হবে, আলফা নিজেই পজিটিভ, মানে এ যখন সোজা যেতে চাইবে তখন কি হবে, এ এদিকে বেঁকে যাবে, নাকি না? আলফা যেহেতু নিজেই পজিটিভ, এদিকে বেঁকে যাবে। আচ্ছা, বিটা যেহেতু নিজে নেগেটিভ, এ কি হবে, এদিকে বেঁকে যাবে, পজিটিভের দিকে।
আর গামা কি হবে, সোজা চলে যাবে, নাকি না? গামা সোজা চলে যাবে, আলফা কম বাঁকবে, বাঁকবে কিন্তু কম বাঁকবে, কেন কি আলফা হচ্ছে কি ভারী, তাহলে বিটা একটু বেশি বাঁকবে, বিটা কি হবে একটু বেশি বাঁকবে, ঠিক আছে? এরকম যেমন চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বিক্ষেপ হচ্ছে আলফা বিটা কণার, সেরকম তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বিক্ষেপ হবে, কেন কি আহিত কণা চৌম্বক ক্ষেত্রে গেলেও বিক্ষেপ হবে আর তড়িৎ ক্ষেত্রে গেলেও বিক্ষেপ হবে। নিস্তড়িত কণার উপরে তড়িৎ ক্ষেত্রেরও কোনো প্রভাব থাকবে না, চৌম্বক ক্ষেত্রেরও কোনো প্রভাব থাকবে না, ঠিক আছে? যখন চৌম্বক ক্ষেত্রের কথা বলবে তখন আমি কিউ ভি ক্রস বি অ্যাপ্লাই করে ডাইরেকশন বুঝবো কে কোন দিকে যাচ্ছে, আর যখন হচ্ছে তড়িৎ ক্ষেত্র বলবে আমি তখন পজিটিভ নেগেটিভ দেখেই বলবো যে আলফা কণা যেহেতু নিজে পজিটিভ, তাহলে এ কি হবে তড়িৎ ক্ষেত্রের নেগেটিভের দিকে বেঁকে যাবে, ঠিক আছে? বেশ, এবারে পেজ নাম্বার 347 আছে, দেখ কি বলেছে, যে কোন তেজস্ক্রিয় আইসোটোপই একযোগে আলফা ও বিটা বিকিরণ করতে পারে না। কোন তেজস্ক্রিয় আইসোটোপ হয় এট এ টাইম আলফা করবে, ঠিক আছে, আলফা করবে, তারপরে যেটা তৈরি হলো সে বিটা বের করতে পারে, মানে কি এখানে যদি কোনো মিশ্রণ থাকে, ধরো রেডিয়াম আছে আর আছে কি ইউরেনিয়াম, মিশ্রণ আছে, এখানে রেডিয়াম নির্গত করছে বিটা আর ইউরেনিয়াম নিঃসরণ করছে কি আলফা, তাহলে আলফা বিটা দুটো একসঙ্গে পাওয়া যাবে, ঠিক আছে? পরের পৃষ্ঠায় যাচ্ছি, পরের পৃষ্ঠায় যাচ্ছি 348 পেজ, আলফা রশ্মির ধর্ম। ঠিক, প্রথমেই আগে জেনে নে যে এই পর্যন্ত আমরা আলফা রশ্মির কি কি ধর্ম পড়েছি বল, এ পর্যন্ত আমরা আলফা রশ্মি কি কি পড়েছি, যে আলফা একটা ভারী কণা হচ্ছে, মানে তিনটে কণা আমরা যে পড়েছি তার মধ্যে আলফা একটা কি হচ্ছে ভারী কণা হচ্ছে, আর আলফা হচ্ছে কি পজিটিভ। অ্যাকচুয়ালি আলফা কণা মানে কি, আলফা কণা মানে দুটো প্রোটন প্লাস দুটো নিউট্রন মিলে যে কণা হচ্ছে সেটাই আলফা কণা, বোঝা গেল? দুটো প্রোটন দুটো নিউট্রন, তাহলে এর আধান কত হবে, আগে বলে এর ভর কত হবে, একটা প্রোটনের ভর কত, 1 এম, এখানে প্রোটন নিউট্রন মিলে কটা আছে, 4টে, তাহলে কি হবে ভর হবে কত 4 এম, এটুকু পর আলফা কণা মানে দুটো প্রোটন প্লাস দুটো নিউট্রন মিলে যে কণা হচ্ছে এর ভর হচ্ছে কত 4 এম। আচ্ছা আধান কত হবে, দুটো প্রোটন আছে, একটা প্রোটনের আধান কত প্লাস ই, ইলেকট্রনের আধান ই মানে মাইনাস ই, প্রোটনের আধান প্লাস ই, তাহলে দুটো প্রোটনের আধান কত প্লাস 2 ই, নিউটন তো জিরো, নিউটনের আধান তো জিরো, তার মানে কত হবে 2 ইন্টু 1.6 প্লাস অবশ্যই 10⁻⁻19 কুলম, তার মানে কত হবে 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। আমরা পড়ছি আলফা কণা, কি বলছি আলফা কণা মানে হচ্ছে কি দুটো প্রোটন এবং দুটো নিউট্রনের মিশ্রণ। তুই নিজেই বল কোন তেজস্ক্রিয় পদার্থ থেকে যদি আলফা কণা বেরিয়ে যায় তাহলে ওর প্রোটন কটা কমে যাবে, দুটো, নিউট্রন কটা কমে যাবে, দুটো, বোঝা গেল কিনা? আলফা কণা যদি দুটো প্রোটন আর দুটো নিউট্রনের কণা হয়, দুটো প্রোটন আর দুটো নিউট্রন মিলে কণা হয়, তাহলে আমি যদি বলি এই একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে একটা আলফা কণা বেরিয়ে গেছে, একটা আলফা কণা বেরিয়ে গেছে মানে কি ও ওর সঙ্গে দুটো প্রোটন দুটো নিউট্রন নিয়েই চলে গেছে, তাহলে এই পরমাণুটার এখন যেটা পরিবর্তন হবে কি হবে, দুটো প্রোটন কমে যাবে দুটো নিউট্রন কমে যাবে, হ্যাঁ কি না? বেশ, দুটো প্রোটন দেখ আমি এখানে দেখিয়েও দিচ্ছি, এক্স জেড এ, একটা আলফা কণা বেরিয়ে গেছে, মাইনাস আমি বললাম আলফা, একটা আলফা কণা বেরিয়েছে, তাহলে কি হবে বল, প্রোটন দুটো কমে যাবে, তাহলে নিচে কত হবে জেড -2, উপরে এ মানে কি প্রোটন আর নিউট্রন মিলে যেটা, তাহলে প্রোটন আর নিউট্রন মিলে কত কমবে 4, তাহলে উপরে কত হবে a-4। এখন বল আমি কি এখানে এক্স লিখবো নাকি অন্য কিছু লিখবো, এক্স লিখবো না, কেন, কেন কি ছিল জেড, ধরো ছিল 80, এখন হবে কত 78, তাহলে এক্স তো আর থাকবে না, অন্য কিছু তৈরি হবে,
এটাই হচ্ছে কি আলফা নিঃসরণের নিয়ম। বোঝা গেল কিনা? নিচে 2 কমবে, ওপরে 4 কমবে। বোঝা গেল? দুটো প্রোটন নিয়ে চলে গেছে মানে প্রোটন 2 কমে যাবে, দুটো নিউট্রন নিয়ে চলে গেছে মানে নিউট্রন দুটো কমে যাবে। তাহলে কি ওপরে মোট কত কমবে? 4 কমবে, কেন কি ওপরে তো প্রোটন আর নিউট্রন মিলে যেটা হয়। ঠিক হলো? আচ্ছা, অ্যাকচুয়ালি আলফা কণা হচ্ছে কি, দেখ হিলিয়ামকে আমরা কি লিখি 2 4, কি না? হিলিয়ামের নিউক্লিয়াসে কি আছে? দুটো প্রোটন আর কি আছে? দুটো নিউট্রন। আর নিউক্লিয়াসের বাইরে কি আছে? দুটো ইলেকট্রন, কি না? যদি এখান থেকে দুটো ইলেকট্রনই বের হয়ে যায় তাহলে পড়ে থাকবে কি? দুটো প্রোটন দুটো নিউট্রন। মানে আমি বলতে পারি কি আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসই কিন্তু আলফা কণা। আরো কি বলতে পারি যে হিলিয়াম 2 4 এর থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় মানে প্লাস প্লাস, কি না? এটাও আলফা কণা। তাহলে কি কি বললাম? আলফা কণা মানে দুটো প্রোটন প্লাস দুটো নিউট্রন, মানে হিলিয়ামের নিউক্লিয়াস। মানে হচ্ছে কি হিলিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল মানে কি ডাবল আয়োনাইজড হিলিয়াম, মানে হিলিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে যেটা হচ্ছে। বেশ, আচ্ছা যদি তোকে বলে যে হিলিয়ামের আপেক্ষিক সরি আলফা কণার আপেক্ষিক আধান কত? আলফা কণার আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান মানে কি বলতো? আপেক্ষিক আধান মানে আধান বাই ভর। আপেক্ষিক আধান মানে কি? আধান বাই ভর। আলফা কণার আধান কত? +2, ভর কত? 4 mE, কি না? এবারে তুই চাইতে পারিস যে কেজিতে লিখতে পারিস। আধান প্রথমে আধান কি হচ্ছে কি কুলম্ব এককে নে, 2 × 1.6 × 10⁻⁻19 কুলম্ব ডিভাইডেড বাই 4 mE। 4 × mE মানে কত? 1.66 10⁻⁻27 কেজি। ক্যালকুলেশন করলে যা হয় আলফা কণার আপেক্ষিক আধান। আলফা কণার আধান। এখানে বাকি যে আলফা রশ্মির ধর্ম আছে, বাকি যে আলফা রশ্মির ধর্ম আছে সেই আলফা রশ্মির ধর্মগুলো একবার রিডিং পড়ে নিবি। পরীক্ষা আমার মনে হয় না তোদেরকে আলফা রশ্মির ধর্ম লিখতে দেবে, ঠিক আছে? যেমন হচ্ছে কি যে আলফা রশ্মি আসলে কোনো রশ্মি নয়, উচ্চ বেগ সম্পন্ন কণা স্রোত। প্রতিটি কণাকে আলফা কণা বলে। প্রতিটি আলফা কণার তড়িৎ আধান ধনাত্মক এবং আধানের মান ইলেকট্রন আধানের দ্বিগুণ, আমরা তো পড়ছি +2E। প্রতিটি আলফা কণার ভর প্রায় 4টি প্রোটনের ভরের সমান 4 mE, ঠিক না? বলেই দিয়েছি প্রায় সবগুলো। তাহলে আলফা রশ্মির ধর্ম একবার মেন কিন্তু এই কথাগুলো, মেন কিন্তু ওটাই যে একটা আলফা কণা মানে কি দুটো প্রোটন দুটো নিউট্রন। মাথার মধ্যে সেট করে নে, একটা আলফা কণা মানে দুটো প্রোটন দুটো নিউট্রন। বেশ হলো। তাহলে একটা কোন নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে যাওয়া মানে নিচে কত কমবে? 2, উপরে কত কমবে? 4, একদম ঠিক আছে। বেশ, এরপরে আসছে কি বিটা কণা। বিটা কণা মানেই কি হচ্ছে ইলেকট্রন, বিটা নেগেটিভ, ঠিক আছে? বিটা কণা মানেই কি ইলেকট্রন। আর বিটা কণা সম্বন্ধে কিছু বলার আছে? ইলেকট্রন আমি বলে দিয়েছি, ইলেকট্রনের আধান ইলেকট্রনের ভর যা যা ধর্ম সব ইলেকট্রনের, সবই বিটা কণারই ধর্ম। বাস, ওটা কোথাকার ইলেকট্রন? বিটা কণা কোথাকার ইলেকট্রন? পরমাণু নিউক্লিয়াসের বাইরে নয়, কোথাকার? নিউক্লিয়াসের ভেতরে যে ইলেকট্রন তৈরি হয়েছে। কিভাবে? বিটা কণা কিন্তু ইলেকট্রন, তবে ওটা কিন্তু তৈরি হয়েছে বিটা মানে আমরা বলছি কি বিটা নেগেটিভ, ঠিক আছে? বিটা নেগেটিভ যেটা বলছে কি রকম তৈরি হয়েছে, যাদের যে সমস্ত পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা বেশি, অত্যাধিক বেশি, তারা কি চাইবে? নিউট্রনকে কমাতে চাইবে। বোঝা গেল না? আমি বলছি কি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন ব্যালেন্স হতে চায়, সব সময় হয়ে সুস্থায়ী হতে চায়। এমন একটা পরমাণুর নিউক্লিয়াস যেটাতে নিউট্রন সংখ্যা অত্যাধিক বেশি, তাহলে নিউট্রন চাইবে কি প্রোটনে কনভার্ট হতে। তো যখনই একটা নিউট্রন একটা প্রোটনে কনভার্ট হচ্ছে
আমি দেখবো কি এখানে দেখ নিউটন মানে কি 0n1, কোন আধানের সিম্বল কিরকম লেখে নিচে, কোন হচ্ছে কি কণার সিম্বল কিরকম লেখে নিচে আধান উপরে ভর এমইউ এককে। নিউটনের আধান কত 0, নিউটনের ভর কত এমইউ এককে 1। আমি বলেছিলাম কণার সিম্বল করার সময় প্রোটনের আধান কত +1 ইউনিট, মানে ইলেকট্রনের যে আধান এটাই প্রকৃতিতে সব থেকে ছোট আধান, একে আমরা কি ধরে নিচ্ছি একক আধান ধরে নিচ্ছি। ইলেকট্রনের আধান কি -1 ইউনিট, প্রোটনের আধান কি +1 ইউনিট। প্রোটনের ভর এমইউ এককে কত এটা। এবার আমি ব্যালেন্স করতে চাই, ডান সাইড বাম সাইড, নিচে নিচে ব্যালেন্স হবে, ওপরে ওপরে ব্যালেন্স হবে। ওপরে তো 1 1ই আছে, তাহলে এখানে যদি একটা কণা লিখি তাহলে কি হবে ওপরে 0, এখানে 0 ছিল, এখানে আমি 1 লিখে দিয়েছি, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে কি লিখতে হবে -1। কোন কণা আধান -1 এবং ভর 0, ইলেকট্রনের এমই এককে ভর 0। তার মানে এটা হচ্ছে কিন্তু পুরোটাই কোথায় হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে যখন একটা নিউট্রন একটা প্রোটনে কনভার্ট হচ্ছে তখনই তৈরি হচ্ছে একটা ইলেকট্রন, ওটাই হচ্ছে কি বিটা কণা। বোঝা গেল কিনা, ওটাই বিটা কণা। বেশ, কোনটা নিউটন থেকে প্রোটন হচ্ছে ইলেকট্রন তৈরি হচ্ছে, এই ইলেকট্রন যখন নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে ওটাই হচ্ছে কি বিটা কণা। ঠিক আছে, আর যে এটা এটা যে কণার যেগুলো হলো এটা লেখা আছে খাতার প্রথমেই, কণার সিম্বলে দেখবি ছক করে লেখা আছে পুরো ডিটেলসে হলো। আচ্ছা, বল যখন একটা বিটা কণা তৈরি হচ্ছে কি হচ্ছে, বিটা কণা তৈরি হচ্ছে যখন নিউটন হয়ে গেল প্রোটনে, হ্যাঁ নিউটন হয়ে গেল প্রোটনে, তার মানে কি হলো একটা নিউটন কমলো আর একটা প্রোটন বেড়ে গেল, নাকি না, একটা নিউটন কমলো একটা প্রোটন বেড়ে গেল। শোন আমি লিখেছি এক্স জেড এ, একটা নিউটন কমেছে একটা প্রোটন বেড়েছে, প্রোটন একটা কি হয়েছে বেড়েছে, প্রোটন একটা বেড়েছে মানে কি হবে নিচে জেড +1 হবে, নাকি না। আচ্ছা ভর সংখ্যা আমি আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম ভর সংখ্যা 26, আমি বললাম একটা নিউটন কমেছে তাহলে ভর সংখ্যা কত হয়ে যাবে 25, আবার বললাম একটা প্রোটন বেড়েছে তাহলে আবার কি হয়ে যাবে 1 যোগ হয়ে যাবে, আবার সেই 26 হয়ে যাবে। মানে ভর সংখ্যা মানে তো প্রোটন প্লাস নিউটন, একটা নিউটন কমলো একটা প্রোটন বেড়ে গেল, সেমই তো থাকলো ভর সংখ্যা, তাহলে ওপরে কিন্তু সেম থাকবে, বাট পরমাণু কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন। কেন কি, তাহলে কি হলো বিটা কণা নির্গত হলে কি হবে নিচে 1 যোগ হবে উপরে সেম থাকবে। ঠিক বুঝা যাচ্ছে, বিটা কণা নির্গত হলে নিচে 1 যোগ হবে আর উপরে সেম থাকবে। ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রন কিন্তু আবিষ্কার হয়েছিল কোথা থেকে, ক্যাথোড রশ্মি। প্রথমে যে ইলেকট্রন আবিষ্কার করেছিল উইলিয়াম ক্রুক্স, কোথা থেকে না ক্যাথোড রশ্মি পরীক্ষা থেকে। ক্যাথোড রশ্মি বলতে কি, এই যে যে একটা প্লেট এটা আছে, ব্যাটারির নেগেটিভের সঙ্গে যেটা জুড়ে দিই তাকে ক্যাথোড বলে না অ্যানোড বলে, ক্যাথোড বলে। ঠিক আছে, এই ক্যাথোড, এখানে যদি আমি প্রায় অনেক ভোল্টেজ অ্যাপ্লাই করি, প্রায় 10,000 ভোল্টেজ অ্যাপ্লাই করি, আর এটাকে যদি বায়ু শূন্য নল নিই তাহলে ক্যাথোড থেকে ইলেকট্রনের স্রোত নির্গত হবে। এই ইলেকট্রন মানে ক্যাথোড রশ্মি হচ্ছে কি এই যে যে ক্যাথোড রশ্মি নলে যে পরীক্ষা হয়েছিল সেখানে যে ইলেকট্রনের স্রোত এটা, আর বিটা হচ্ছে কি নিউক্লিয়াস থেকে নির্গত ইলেকট্রন। এদের মধ্যে পার্থক্য কি ছকে আছে, অবশ্যই কি পার্থক্য, কেন কি বিটা রশ্মির শক্তিটা অনেক বেশি হবে। ঠিক আছে, কেন কি বিটা রশ্মি বেরোচ্ছে কোথা থেকে বল, বিটা রশ্মি বেরোচ্ছে কোথা থেকে, বিটা রশ্মি বেরোচ্ছে কিন্তু নিউক্লিয়াস থেকে, অনেক হাই স্পিড নিয়ে বেরোচ্ছে, ভেদন ক্ষমতা বেশি হবে। বাট ক্যাথোড রশ্মি কি হচ্ছে, ক্যাথোড রশ্মি এই পাত থেকে বেরোচ্ছে, এর কিন্তু এত স্পিড নেই, মানে এর ভেদন ক্ষমতা কম। ক্যাথোড রশ্মি বিটা রশ্মি দুটোই ইলেকট্রন কণার স্রোত, কিন্তু বিটা রশ্মির ভেদন ক্ষমতা বেশি, কেন কি বিটা রশ্মি বেরোচ্ছে কোথা থেকে নিউক্লিয়াস থেকে,
খুব উচ্চ বেগ নিয়ে বেরোচ্ছে। আর ক্যাথোড রশ্মি বেরোচ্ছে কোথায়? ক্যাথোড প্লেট থেকে বেরোচ্ছে, বাট অতটা হাই স্পিড নিয়ে না। হলো? আচ্ছা, নেক্সট, তাহলে ক্যাথোড রশ্মি এবং বিটা রশ্মির মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য, ঠিক আছে, হলো। এবারে গামা রশ্মি। গামা রশ্মি হচ্ছে কি, না তো এর ভর আছে না এর আধান আছে। তাহলে গামা রশ্মি হচ্ছে কি ফোটন কণা স্রোত। আমরা ফোটন পড়েছি, মানে গামা রশ্মি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে তিনটে তেজস্ক্রিয় রশ্মি হয়েছে, একটা আলফা, একটা বিটা আর একটা গামা। কোন রশ্মিটা কোন তেজস্ক্রিয় রশ্মিটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? গামা রশ্মি। আলফা একটা কণারই স্রোত, আধান আছে ভর আছে। বিটাও একটা কণারই স্রোত, আধান আছে ভর আছে। কিন্তু গামা, গামা হচ্ছে কি তরঙ্গ, অবশ্যই পদার্থ তরঙ্গ আমরা বলছি, কণার স্রোত, বাট এর কিন্তু কোনো স্থির ভর নেই। গামা যদি ফোটন কণার স্রোতই হয় তাহলে গামার কোনো স্থির ভর নেই। গামা হচ্ছে কি শক্তির পার্টিকেল, কণা বলছি, যেমনটা ফোটনের বেলা বলেছিলাম, এখানেও তাই, শক্তির পার্টিকেল। তাহলে গামা রশ্মি হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। তোরা নিশ্চয়ই পড়েছিস, আমরা যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে রেঞ্জ আমরা করেছিলাম, মানে বর্ণালী যেটা করেছিলাম, প্রথমে লিখেছিলাম কাকে? গামা, তারপরে এক্স, তারপরে ইউভি, বোঝা গেল, তারপরে দৃশ্যমান। তার মানে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কার? গামা রশ্মি, ঠিক আছে। সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি গামা রশ্মির, এবং সব থেকে বেশি কম্পাঙ্ক হচ্ছে কি গামা রশ্মি, বোঝা গেল। তাহলে গামা রশ্মি হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মি ফোটন কণার স্রোত। গামা রশ্মির ধর্ম কি হবে? ফোটন কণার যা যা ধর্ম ছিল, বোঝা গেল। হ্যাঁ, বলতো গামা রশ্মি অপবর্তন ঘটাবে? অবশ্যই ঘটাবে। গামা রশ্মি মানে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তরঙ্গ তো অপবর্তন দেখাবেই, তাই না? বেশ হলো। এক্স রশ্মি এবং গামা রশ্মির মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য, ঠিক না? আচ্ছা, এরপরে দেখ, তেজস্ক্রিয় বিঘটনের আমি সরণ সূত্র অলরেডি বলে দিয়েছি। আলফা, কোন তেজস্ক্রিয় পরমাণুর আলফা বিঘটন হলে তার ভর সংখ্যা 2 কমে যাবে, আর সরি, পরমাণুর ক্রমাঙ্ক 2 কমে যাবে, আর ভর সংখ্যা কত কমে যাবে? 4। বিটা বিঘটনের সূত্র কি? ভর সংখ্যা 1 বেড়ে যাবে, সরি, পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যাবে, ভর সংখ্যা সেম থাকবে। গামা রশ্মি কি হবে? গামা রশ্মি কিচ্ছু হবে না। গামা রশ্মি অ্যাকচুয়ালি হচ্ছে কি, যখন কোন নিউক্লিয়াস থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল, তখন সে উত্তেজিত অবস্থায় থাকে, তখন ওইটা কিছু পরিমাণ শক্তি ছেড়ে দেবে, ওটা হচ্ছে কি গামা রশ্মি। ধরো এই যে এটা তৈরি হয়েছে, এইখানে আমি একটা স্টার লাগিয়ে রেখেছি। স্টার মানে কি? এ কিন্তু এক্সাইটেড স্টেটে আছে, এটা স্টার। এক্স থেকে বিটা বের হতে কি হলো? ওয়াই তৈরি হয়েছে, বাট উত্তেজিত অবস্থায় আছে। এখন এটাই ওয়াই হলো এ জেড প্লাস ওয়ান, বাট এই স্টার এখন আর নেই, মানে এখান থেকে একটা গামা রশ্মি নির্গত হয়েছে, বোঝা গেল কিনা? গামা রশ্মি মানে কি শক্তি বের হলো। শক্তি বের হলে ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্কের কি পরিবর্তন হবে? কিছু পরিবর্তন হবে না। কটা বাজে? 8টা বাজে। একটা একটা অঙ্ক নিচ্ছে, ঠিক আছে, 1-2 মিনিট লাগবে। একটা অঙ্ক নিচ্ছে, বাস একটা অঙ্ক, একটা অঙ্ক নিচ্ছে। কি আমি নিচ্ছি এখানে? যে কোনো একটা নেই, কত? 86, 84, আচ্ছা, এইটাই নিচ্ছে। এ 222, 86, আর হচ্ছে বি 84, 210। কি বলেছে? আলফা কোণা আর বিটা কোণা, মানে কটা আলফা কটা বিটা নির্গত হয়েছে বার করবো, ঠিক আছে। অনেকে সমীকরণ ধরে করে, তবে ডাইরেক্ট কিরকম করা যেতে পারে বলছি। বলতো ভর সংখ্যা কার জন্য চেঞ্জ হয়? আলফা কোণার জন্য। বিটা কোণার জন্য তো ভর সংখ্যা চেঞ্জ হয় না। তো আমি ভর সংখ্যার চেঞ্জ দেখে আগে আলফা কোণা বার করব। কত ভর সংখ্যার চেঞ্জ হয়েছে? 222 থেকে 210 বাদ কত হলো? 12। 12 চেঞ্জ হয়েছে। তাহলে আলফা কোণার সংখ্যা কি হবে? আলফা কোণার সংখ্যা হয়ে যাবে 12 একটা আলফা কোণা নির্গত হলে কত কমে? 4। তাহলে আলফা কোণার সংখ্যা হয়ে যাবে 3। তিনটে আলফা কোণা বেরিয়েছে, নাকি না?
3টে আলফা কণা বেরিয়েছে। বেশ, তাহলে এবার আমি কি করব, ছিল 86, নিচে ছিল 86, আলফা কণা বেরোলে কত কমে, নিচে 2 কমে, 3টে বেরিয়েছে আলফা কণা, তাহলে 3 ইন্টু 2 কমে যাবে, কমে যাবে। আচ্ছা 3 ইন্টু 2 কমে গেছে, 3 ইন্টু 2 কমে গেলে 86 থেকে 6 বাদ গেলে তো 80 হওয়ার কথা, আর এখানে হয়ে আছে 84, তার মানে নিশ্চয়ই কিছু বেড়েছে। প্লাস প্লাস বিটা কণা নির্গত হলে কত বাড়ে, 1 বাড়ে, তাহলে একটা বিটা কণা নির্গত হলে 1 বাড়বে। ঠিক আছে, আমি বিটা কণাকে ধরে নিচ্ছি কত না, বিটাই লিখছি, ঠিক আছে, বিটা। ঠিক আছে, বিটা বেরোলে কত কমবে, কত বাড়বে, 1 বাড়বে, তাহলে এটা হলো কত, হবে কত, 84 ফাইনাল। তাহলে এটা হলো কত, 86 মাইনাস 6 80 প্লাস বিটা, এটাকে এক্সই ধরে নিচ্ছি, এক্স সংখ্যক বিটা কণা নির্গত হয়েছে 84, তাহলে কত হবে, এক্স সমান কত হবে, 4টে বিটা কণা নির্গত হয়েছে। ঠিক আছে, প্রথমে আমরা ধরবো কাকে, ভর সংখ্যাকে। ঠিক আছে, ভর সংখ্যা ধরো 20 কমেছে, তাহলে বলবো আলফা কণা 5টা, আলফা কণা 5টা। এবারে কি করব, নিচের এটা আছে, এর থেকে কি করব, 5 ইন্টু 2, মানে কি আলফা কণা বেরোলে 2 কমবে, প্লাস বিটা কণা যদি এক্স সংখ্যক বেরো হয় তাহলে 1 ইন্টু এক্স সমান, এটা হচ্ছে নিচে। চলো এই পর্যন্ত থাকবে, ঠিক আছে। এবারে তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র কাল হলে শেষ হয়ে যাবে।